দেশের ৫৫তম বাজেট দেয়া হচ্ছে আজ। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটের আকার ৭,০০০ কোটি টাকা কমিয়ে ধরা হচ্ছে ৭,৯০,০০০ কোটি টাকা। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বিকেল ৩টায় উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। নতুন বাজেটে বাড়ানো হচ্ছে রাজস্বের লক্ষ্যমাত্রা। রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ মোকাবেলায় পরিবর্তন আসবে শুল্ক করেও। নতুন কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা বাণিজ্য সহজীকরণ, অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরে বিকেলে বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা। বাজেটের সামগ্রিক আকার চলতি অর্থবছরের তুলনায় 0.87% কম। মূল্যস্ফীতির চাপে ব্যয় সামলাতে হিমশিম খাওয়া মানুষকে স্বস্তি দিতে বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে 6.5%। বাজেট ঘাটতির পরিমাণ জিডিপির 4%-এর নিচে থাকছে। ঘাটতি দাঁড়াতে পারে 2,26,000 কোটি টাকায়, যা জিডিপির 3.62%। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির বরাদ্দ 2,30,000 কোটি টাকা ধরা হয়েছে, যা চলতি অর্থবছরের 2,65,000 কোটি টাকা থেকে কম। এবার রাজস্ব লক্ষ্য ধরা হচ্ছে 5,64,000 কোটি টাকা, যার 91.84% সংগ্রহের ভার পড়ছে জাতীয় রাজস্ব বোর্ডের উপর। এছাড়া অন্যান্য উৎস থেকে আদায় হবে 8.16%। ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়সীমা নতুন বাজেটে অপরিবর্তিত থাকলেও 2026-27 অর্থবছরের জন্য এ সীমা বাড়িয়ে 3,75,000 টাকা করা হচ্ছে। গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা 5,25,000 টাকা নির্ধারণ করা হবে। এছাড়া আগামী অর্থবছরের জন্য ন্যূনতম কর হার 5% এবং সর্বোচ্চ 30% করা হয়েছে। এছাড়া আগামী 2 কর বর্ষ থেকে ন্যূনতম কর হার হবে 10%। বাজেটে গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য প্রায় 1,500 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তহবিলের অর্থে তাদের জন্য তৈরি করা হবে ফ্ল্যাটও। উন্নয়ন বাজেটে দীর্ঘমেয়াদী প্রকল্প অন্তর্ভুক্ত করা হচ্ছে না এবং মাতারবাড়ি উন্নয়ন প্রকল্প ছাড়া কোনো নতুন মেগা প্রকল্প শুরু করা হচ্ছে না। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6.5% নামিয়ে আনার কথা বললেও নতুন বাজেটে মূল্যস্ফীতি কমানোই বড় চ্যালেঞ্জ। প্রকৃত আয় না বাড়ায় দারিদ্র্যের হার বৃদ্ধির শঙ্কা রয়েছে। স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিতে অভ্যন্তরীণ বাজারে সঠিক তদারকির পাশাপাশি খাতভিত্তিক আলাদা পরিকল্পনার পরামর্শ বিশেষজ্ঞদের। গত এক বছরে প্রায় সব ধরনের ভোগ্যপণ্যের দাম বেড়েছে। সরকারি সংস্থা টিসিবির হিসাবে এক বছরে মোটা চালের দাম বেড়েছে 5%, অন্য চালের দাম 10 ভাগ বেড়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য মতে বর্তমান মূল্যস্ফীতিতে চালের অবদান 20%, একক পণ্য হিসেবে যা সর্বোচ্চ। ভোজ্য তেলের দামও বেড়েছে প্রায় 22 ভাগ। এমন পরিস্থিতিতে আসছে নতুন বাজেট। দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতিতে সীমিত আয়ের মানুষের ভোগান্তি বেড়েছে। সংসারে খরচ মেটাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনও তা 9%-এর ওপরে। বর্তমানে সব জিনিসের দাম বেশি, আর সবাই তো আর কিনা খাইতে পারে না। এটা গরিব মানুষের জন্য অনেক সুযোগ সুবিধা হইতে পারে, সরকারের যদি এটা সুযোগ সুবিধা দিত। পরিকল্পনা উপদেষ্টা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় গতবারের চেয়ে এবারে বাজেটের আকার কিছুটা কমেছে। নেওয়া হচ্ছে না তেমন বড় কোনো প্রকল্প, বাড়ানো হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও ব্যয়। মূল্য স্তরটা বেড়েছিল গত বছরের জুন জুলাইতে, কাজেই এবছরের এই জুন জুলাই থেকে দেখা যাবে যে আমরা যেভাবে মূল্যস্ফীতি মাপি সেটা আস্তে আস্তে কমে যাবে। উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের প্রকৃত আয় কমছে, এতে দারিদ্র্য বেড়ে যাওয়ার শঙ্কা আছে। বিশ্বব্যাংক বলছে, খাদ্য মূল্যস্ফীতির কারণে 2025 সালে আরও 30 লাখ মানুষ অতি দরিদ্র হয়ে যেতে পারে। তাই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আলাদা নজর দিচ্ছে সরকার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ার বাজারকে চাঙ্গা করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রণোদনা প্রস্তাব আসছে বাজেটে। কর্পোরেট করের ব্যবধান ও লেনদেনের শর্ত শিথিল করা সহ মার্চেন্ট ব্যাংকের কর কমছে আগামী অর্থবছর। এসব প্রস্তাবনা বাস্তবায়ন হলে শেয়ার বাজারে ইতিবাচক পরিবর্তন আসবে বলে ধারণা সংশ্লিষ্টদের। দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে চলছে দরপতন। বর্তমান সরকার সংস্কারের নানা পদক্ষেপ নিলেও কোনোভাবেই চাঙ্গা হচ্ছে না পুঁজিবাজার। তাই নতুন বাজেটে শেয়ার বাজারে প্রাণ ফেরাতে থাকছে বেশ কিছু পদক্ষেপ।
সিকিউরিটিজ লেনদেনের উপর অগ্রিম আয়কর 0.05% থেকে কমিয়ে 0.3% করা, মার্চেন্ট ব্যাংকগুলোর কর্পোরেট করের হার 10% কমিয়ে 27.5% করা হচ্ছে এবারের বাজেটে। শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির ক্ষেত্রে 2.5% বাড়িয়ে কর্পোরেট কর 27.5% করা হতে পারে। তালিকাভুক্ত কোম্পানির জন্য 20% কর্পোরেট কর অব্যাহত থাকছে। ফলে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর্পোরেট করের ব্যবধান বেড়ে 7.5% হচ্ছে। মূলত শেয়ার বাজারের কোম্পানিগুলোকে তালিকাভুক্ত হতেই উৎসাহিত করতে সরকারের উদ্যোগ। বিবেচনা করা যায় ততটুকু পরিমাণ বিবেচনা করে ওনারা বেশ কয়েকটা ছাড় দিয়েছে এবং আমরা আশা করি এবং বিশ্বাস করি এগুলি আপনার এই ছাড়গুলি পলিসি সহায়তা আমরা যেটা চেয়েছিলাম সেগুলির থ্রুতে আমাদের এই ক্যাপিটাল মার্কেট আবার কিছুটা আপনার স্বস্তি ফিরে পাবে, বিনিয়োগকারীরা ফিরে আসবে। তবে বর্তমান বছরে 3 কোটি টাকার বেশি লেনদেন হয় এমন প্রতিষ্ঠানকে 0.6% কর দিতে হয়। এটি বাড়িয়ে 1% করার প্রস্তাব করা হতে পারে বাজেটে। এসব পদক্ষেপ সম্মিলিতভাবে শেয়ার বাজারকে একটি টেকসই এবং শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সাহায্য করবে বলে ধারণা বাজার সংশ্লিষ্টদের। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংকের আমানতকারীদের জন্য আবগারি শুল্ক সহজ করছে সরকার। আগামী অর্থবছরে ব্যাংক জমায় আবগারি শুল্ক মুক্ত সীমা 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 3 লাখ টাকা করা হবে। এতে নতুন করে 75 লাখ আমানতকারী আবগারি শুল্ক মুক্ত সুবিধা পাবেন। এদিকে আগামী বাজেটে বেসরকারি ব্যাংককে সাময়িকভাবে সরকারি মালিকানায় নিতে বরাদ্দ থাকছে। অর্থের নিরাপত্তা, সঞ্চয়, বিনিয়োগ সহ নানা প্রয়োজনে ব্যাংকে প্রতিদিনই বাড়ছে লেনদেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 16 কোটির বেশি গ্রাহক রয়েছে ব্যাংকে। বর্তমানে 1 লাখ টাকা পর্যন্ত গ্রাহকের ব্যাংক হিসাবের স্থিতিতে কোনো আবগারি শুল্ক দিতে হয় না। আবার 1 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত 150 টাকা এবং 5 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত 500 টাকা আবগারি শুল্ক দিতে হয়। এবার বাজেটে আবগারি শুল্ক বসানোর সীমা বাড়ছে। আগামী অর্থ বছর থেকে 3 লাখ টাকা পর্যন্ত গ্রাহকের ব্যাংক হিসাবের স্থিতিতে আবগারি শুল্ক দিতে হবে না। এছাড়া শুল্ক স্তরও পুনর্বিন্যাস করা হতে পারে। 1 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা হচ্ছে পজিটিভ মুভ। এটা হয়তো কিছুটা হলো আমার মনে হয় লিকুইডিটি মার্কেটে আসবে, বাট মোর ইম্পর্টেন্টলি আমার কাছে মনে হয় যেভাবে টাকার মূল্যমান যেভাবে কমে গেছে, হয়তো অ্যাটলিস্ট 5 লক্ষ টাকা হলে ভালো হতো। গ্রাহকের আস্থা সংকটের পাশাপাশি চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না দুর্বল ব্যাংকগুলো। এমন অবস্থায় ব্যাংকিং খাতে নানা ধরনের সংস্কার ও সুশাসন ফিরিয়ে আনতে দুর্বল ব্যাংক একীভূত করা সহ বেসরকারি ব্যাংককে সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়ার ক্ষমতা দেয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংককে। এ খাতে বরাদ্দ থাকছে এবারের বাজেটে। বৃহৎ ব্যাংক ভালো ব্যাংকগুলোর সাথে মার্জ করতে হবে, সেখানে যতটা কম আপনার ক্ষতি হয়, বিশেষ করে আমানতকারীদের টাকাটা যাতে ফেরত পায় সেটার চেষ্টা থাকবে। সেগুলো সেফগার্ড কিছু রেখেই এটা করা হবে। এটা যদি এমন না যে জাস্ট একটা ব্যাংক আরেকটা ব্যাংকের সাথে হয়ে গেল, মার্জ হয়ে গেল, একীভূত হয়ে গেল আর দায়িত্ব শেষ, সেটা তো না। আওয়ামী লীগ সরকার টানা 15.5 বছর রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোকে বাজেটের মাধ্যমে মোট 17,000 কোটি টাকা দিয়েছে। পরে বরাদ্দ দেয়া বন্ধ করে দেয় তারা। তবে অন্তর্বর্তী সরকার ব্যাংক খাতের জন্য বাজেটে বরাদ্দের বিষয়টি আবারও ফিরিয়ে আনছে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে গত 54 বছরে বাজেটের আকার বেড়েছে 1000 গুণের বেশি। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সোমবার বিকেলে তার প্রথম বাজেট উপস্থাপন করবেন। নতুন বাজেটে কমছে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা, প্রাধান্য পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। অর্থ বছরের আয় ব্যয় রূপরেখা বা বাজেট সচরাচর অর্থমন্ত্রী পেশ করেন। তবে প্রধানমন্ত্রী, উপদেষ্টা, সামরিক আইন প্রশাসক এমনকি রাষ্ট্রপতি নিজেও বাজেট ঘোষণা করেছেন। স্বাধীনতার পর 53 বছরে 12 জন অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টা সহ 14 জন জাতীয় বাজেট পেশ করেছেন। 1972 সালে যুদ্ধবিধ্বস্ত ভঙ্গুর অর্থনীতির দেশে মাত্র 786 কোটি টাকার বাজেট দেন তাজউদ্দিন আহমেদ। পরপর 3 বার বাজেট পেশ করেন তিনি। সবশেষ বাজেটের আকার ছিল 1084 কোটি টাকা। 1976-77 অর্থবছরে সামরিক সরকার জিয়াউর রহমানের বাজেট ছিল 1989 কোটি টাকা। 1982-83 অর্থবছরের বাজেট পেশ করেন এইচ.এম. এরশাদের সামরিক সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আকার ছিল 4737 কোটি।
1996-97 অর্থ বছরের বাজেট পেশ করেন শাহ এএমএস কিবরিয়া। তিনি টানা 6টি বাজেট প্রস্তাব পেশ করেন। বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের অর্থমন্ত্রী এম সাইফুর রহমান 2002-03 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন। আকার ছিল 44,854 কোটি টাকা। পরের বছর বাজেটের আকার ছাড়ায় 50,000 কোটি। 3 মেয়াদে সাইফুর রহমান মোট 12 বার বাজেট পেশ করার রেকর্ড করেছেন। 2009 সালে আওয়ামী লীগ মহাজোট ক্ষমতা এলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত 2009-10 অর্থ বছর থেকে টানা 10 বার সহ মোট 12টি বাজেট দিয়ে সাইফুর রহমানের রেকর্ড ছুঁয়েছেন। এরপর 2019-20 অর্থ বছরে প্রথমবার 5 লাখ কোটি টাকা ছাড়ায় বাজেট 2023-24 অর্থ বছর পর্যন্ত মোট 5টি বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। সবশেষ 2024-25 অর্থ বছরে দেশের 53তম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যার আকার ছিল 7,97,000 কোটি টাকা। এবার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তার প্রথম বাজেটে বরাদ্দ রাখছেন 7,90,000 কোটি। গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কমছে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য, বাজেট ঘাটতিও কমছে। জোর দেয়া হচ্ছে রাজস্ব আদায়ে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুনছিলেন বাজেট নিয়ে বিশেষ আয়োজন। এবার চলে যাচ্ছি অন্যান্য খবরে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। বিকেল 4:30টায় ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপ অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আলোচনার উদ্বোধন করবেন। সংলাপে সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সংলাপের মধ্য দিয়ে জুলাই সনদ ঘোষণার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে সরকার। আজকের সংলাপে সূচনা করবেন প্রধান উপদেষ্টা। ঈদুল আজহার আগে এবং পরে আরও কিছু বৈঠকের সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম দফার আলোচনা শেষ হয় 19 মে। সেই দফায় কমিশন বিভিন্ন দলের সঙ্গে একাধিক দফা বৈঠক করে। লক্ষ্য অন্তর্বর্তী সরকারের নেয়া রাষ্ট্র সংস্কার উদ্যোগ নিয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলা। এদিকে কমিশনের সঙ্গে বৈঠক ঘিরে খুব বেশি অগ্রগতির আশা দেখছে না বিএনপি। ওনারা যে কোশ্চেনের আমরা উত্তর দিয়েছি, যেগুলোতে আমরা অ্যাগ্রি করেছি সেগুলোতে টিক মার্ক দিয়েছি, যেগুলোতে অ্যাগ্রি করি নাই সেখানে আমরা ফুটনোট দিয়ে দিয়েছি। সুতরাং এখানে নতুন কি আলোচনা হয় আমি জানি। মিটিং তো অনেকগুলো হয়েছে, আশাবাদী কিছু তো পাওয়া যায় নাই। তো আগামীকালের মিটিংও যে আশাবাদ কিছু আসবে আমি খুব একটা এক্সপেক্ট করি না, যদি না তারা মেন্টালি রেডি হয়ে থাকে যে একটা চার্টার সই করবে অ্যাগ্রিড পয়েন্টসের উপরে। শুধু বিএনপি নয়, 52টি রাজনৈতিক দল ডিসেম্বরেই নির্বাচন চায় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্রদের রাখা বিরাট ভুল হয়েছে বলে মন্তব্য করেন আরেক নেতা হাফিজ উদ্দিন আহমেদ। রোববার জাতীয় প্রেস ক্লাবে আলাদা আলোচনা সভায় এসব কথা বলেন নেতারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা দল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেন, ছাত্রদের ভুল পথে পরিচালিত করেছে অন্তর্বর্তী সরকার। এই লড়াকু ছাত্রদেরকে ভুল পথে পরিচালিত করেছে বর্তমানের এই উপদেষ্টা পরিষদ। এই উপদেষ্টা পরিষদ তারা এই ছাত্রদেরকে লাইসেন্স দিয়ে দিয়েছেন। 2-3 জন যারা উপদেষ্টা পরিষদে ছিল মন্ত্রীর মর্যাদায়, তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এসেছে। এতে করে দেশের ক্ষতি হলো, তাদের ক্ষতি হলো। এই ছাত্রদেরকে উপদেষ্টা করা একটা বিরাট ভুল হয়েছে। শাহাদাত বার্ষিকীর আরেক আলোচনা সভায় ডিসেম্বরে নির্বাচনের পক্ষে বিএনপির অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। নির্বাচন নিয়ে জাপানে প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি হতাশ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি জাপানে গিয়ে যে বক্তব্য রেখেছেন এতে আমরা হতাশ বলে বিদেশে গিয়ে বলছে শুধুমাত্র বিএনপি নির্বাচন চায়, এটা সঠিক না। 52টি দল একত্রিত হয়ে নির্বাচন ডিসেম্বরে চায় এবং সেই দলগুলোর নাম, নেতাদের নাম তাদের বক্তব্য পত্রিকায় প্রকাশ হয়েছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে সরকার সম্মানের সঙ্গে বিদায় নিতে পারবে বলেও মন্তব্য করেন খন্দকার মোশাররফ হোসেন। জাহানারা পারভিন,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে পাওনা টাকা চাওয়ায় খালাতো বোনের স্বামীর হাতে খুন হয়েছেন এক ব্যবসায়ী। রোববার রাত 10:30টার দিকে টাকা চাইতে গেলে স্ত্রীর সামনেই ইয়াসিনকে বটি দিয়ে আঘাত করে আত্মীয় আলামিন। ঘটনাস্থল থেকে হামলাকারী সহ বাসার 3 জনকে আটক করেছে পুলিশ। হত্যার ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এভাবেই অশ্রুসিক্ত চোখে ও রক্তমাখা হাতে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন নিহতের স্ত্রী শারমিন আক্তার। খালাতো বোনের স্বামী আলামিনের কাছে ভাতের হোটেল বিক্রি করেছিলেন ব্যবসায়ী ইয়াসিন। সেটির বকেয়া 10,000 টাকা চাইতে গিয়ে রোববার রাতে খুন হন তিনি। 10,000 টাকা কইছে হেরে দেওয়ার কথা, হ্যাঁ কয় আমি এখন দিতে পারব না। তো কয় এখন দিতে পারব না, আপনি তো আমার ডেট অনেকটি দিয়েছেন। হ্যাঁ কয় পারলে তাহলে বাড়িওয়ালার আপনি চাবি লই আপনার দোকান চালান, তাহলে আপনার বাড়িওয়ালার চাবি টাবি দিয়ে দেন। ইয়াসিনের স্ত্রী বলেন, তারা দুজন মিলে পাওনা টাকা চাইতে আলামিনের বাসায় গেলে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে একটি ধারালো বটি দিয়ে তার স্বামীর গলায় আঘাত করে আলামিন। হ্যাঁ স্ত্রী চিল্লাইতেছে আর আমার হাজবেন্ডে দৌড়ে এটা ধইরা খালি বাড়িতেছে, শারমিন তুই আমার হসপিটালে নে, হ্যাঁ আমার নিয়ে আমার রক্তটা বন্ধ করে, এই কথা কয়ে এই লুটটা পড়ছে। আমি ওরা ধরতে যাবো, এর ভিতরে ওর হাজবেন্ডটা আসতে আসতে আমার মারণের লেগে। গুরুতর আহত ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার নাসির উদ্দিন জানান, তদন্ত শেষে হত্যার বিষয়ে বিস্তারিত জানা যাবে। দোকানটা 3 মাস আগে তার যে ভিকটিম মারা গেছে তার বউর খালাতো ভাই তার ছিল, তার থেকে কেনা মানে নিচ্ছে টাকা লেনদেন করছে। 10,000 টাকা বোধ হিসাবের গন্ডগোল আছে। এটা নিয়ে তদন্ত করে মানে কোপ দেওয়ার পরে সে মারা গেল। ইয়াসিনের মৃত্যুতে পিতাহারা তার 2 সন্তান। স্বামীর হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি শারমিন আক্তারের। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্যান্সার সার্ভাইভার দিবস উপলক্ষে সচেতনতা কার্যক্রম ও আলোচনা সভা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এবং সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন CCCF। রোববার বিকেলে চারুকলা অনুষদে আয়োজিত সভায় বক্তারা বলেন, ক্যান্সার প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি মানসিক সেবাতেও জোর দেওয়া জরুরি। নারীদের স্তন ক্যান্সারের হার বাড়ছে উল্লেখ করে বক্তারা বলেন, সচেতনতাই পারে ঝুঁকি কমাতে। ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ছাড়াও প্রাথমিক অবস্থায় নির্ণয় ও সময়মতো চিকিৎসা নিতে হবে। রুটিন চেকআপ, খাদ্যাভ্যাস ও রোগ প্রতিরোধে সামাজিক ক্যাম্পের উপর জোর দেন বক্তারা। চিকিৎসা সেবা হাতের নাগালে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। আজকে এখানে যারা আছে, যারা ক্যান্সারে আক্রান্ত নন কিন্তু ক্যান্সার যোদ্ধাদের পাশে আছেন, যারা আমাদের হবু ডাক্তাররা আছেন কিংবা স্বজন, যে কেউ যে কোনো মুহূর্তে ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। একটা রুটিন চেকআপ আমাকে করতে হবে, কি আমাকে ব্রেস্ট এক্সামিনেশন নিজের থেকে করতে হবে, অথবা কোনো সন্দেহ হলে আমি একটু ডাক্তারের কাছে যাব, অথবা আমাকে আমার সার্ভিক্স একটা আছে এবং আমার সার্ভিক্সটাকে মাঝে মাঝে পরীক্ষা করা দরকার। জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে চলছে দেশি গরু ও ছাগল বেচাকেনা। প্রাকৃতিক উপায়ে কোরবানির পশু মোটা তাজাকরণ করছে খামারিরা। তবে হাটে তুলনামূলক ক্রেতা কম থাকায় চিন্তায় খামারিরা। শেরপুরের নকলায় জমে উঠেছে পাঁচকা কোরবানির পশুর হাট। ছোট, মাঝারি ও বড় আকৃতির পশু নিয়ে হাটে আসছেন খামারিরা। মাঝারি আকারের দেশি গরুই বিক্রি হচ্ছে বেশি। গরুর দাম তুলনামূলক কম থাকায় খুশি ক্রেতারা, তবে খামারিরা হতাশ। সুন্দর সুন্দর গরু আছে এবং গরুগুলো ক্রয় ক্ষমতার মধ্যেই আছে আমার মনে হচ্ছে। বাজার মোটামুটি কুরবানি হিসাবে যে একটা বেচা কিনা নিয়ন্ত্রণের বেচা কিনা আছে, মোটামুটি মাঝারি গরুগুলা ভালোই আছে, বড় গরুগুলা বিক্রি কম হইতেছে। প্রথম দিনে প্রায় 2,500 পশু কেনা বেচা হয়, আনুমানিক মূল্য প্রায় 40 কোটি টাকা। মাঝারি যে গরুটা আছে এটার চাহিদাটা একটু বেশি। বৃহস্পতিবার এবং শুক্রবার দিন আশা করতেছি এর থেকে আরো বেশি গরুর সমাগম হবে, কেনা বেচা মোটামুটি ভালো হবে। এদিকে যশোরেও জমে উঠেছে পশুর হাট। হাটে বড় গরু বিক্রি করতে বেগ পেতে হচ্ছে খামারিদের, তবে ক্রেতাদের কাছে মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। চাহিদা সম্পন্ন গরু থাকলেও ক্রেতা কম, আর গরুর বিক্রেতারা যে ধরনের দাম চাচ্ছে সন্তুষ্টজনক। 40,000, 30,000, 20,000, 1,20,000, 25,000 এরকম দাম করছে। গোপালগঞ্জের সবচেয়ে বড় পশুর হাট কাশিয়ানী উপজেলার পরানপুর হাট। পশু আমদানি থাকলেও ক্রেতা কম থাকায় দুশ্চিন্তায় খামারিরা। মোটামুটি খদ্দের ভালোই আসছে, কিন্তু দাম আমরা যে দামে চাচ্ছি সে দামে বিক্রি করতে পারতেছি না, সে দামে মানুষ আগচ্ছে না। বেচা কিনা হবে সামনে,
কাস্টমারকেও আগ্রহতা আপাতত কম। মোটা তাজাকরণে খামারিরা যেন কোনো ক্ষতিকর ওষুধ ব্যবহার করতে না পারে সে বিষয়ে তদারকি করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। সুন্দরভাবে আমাদের পরামর্শ মতো সাধারণ খাবার খাইয়ে তারা এই গরুগুলো তৈরি করছে। কুরবানির হাটে আমরা মেডিকেল টিম থাকব, যা সেই সময় যাতে তাদের এই গরুগুলো বিক্রি করার সময় কোনো রকম তারা বিপদের সম্মুখীন না হয়। জেলা স্থায়ী অস্থায়ী মিলিয়ে 15টি হাট বসতে শুরু করেছে। কোরবানিতে 37,000 পশুর চাহিদার বিপরীতে 40,000 পশু প্রস্তুত রেখেছেন জেলার খামারিরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার মোকাম যশোরের রাজারহাট। বর্তমানে লবণের বাড়তি মূল্য ও পাওনা টাকা নিয়ে শঙ্কায় এই হাটের ব্যবসায়ীরা। এবার কোরবানির ঈদে চামড়া বেচাকেনা নিয়ে দুশ্চিন্তা তাদের। সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা গেলে এক যুগ পর কিছুটা হলেও সুদিন ফিরবে এই খাতে, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। গেল মাসেও প্রতি বস্তা লবণ বিক্রি হয়েছে 750 থেকে 800 টাকায়। 2-1 সপ্তাহের ব্যবধানে তা অন্তত 300 টাকা বেড়েছে। অন্যদিকে এখনো ট্যানারি মালিকরা পাওনা টাকা দেয়নি স্থানীয় ব্যাপারী ও আড়তদারদের। এতে বিপাকে পড়েছেন মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। তারা বলছেন কয়েক বছরের তুলনায় এবার সরকারের চামড়ার দর নির্ধারণ আশা জাগালেও এখনো ভাঙেনি সিন্ডিকেট। ফলে গত বছরের তুলনায় লবণের দাম কিছুটা কম হলেও টাকা নেই ব্যবসায়ীদের হাতে। তার উপর সরকার দাম নির্ধারণ করে দিলেও ট্যানারি মালিকদের সিন্ডিকেট বিভিন্নভাবে প্রতারণার আশ্রয় নেয়। মালিকদের কাছে টাকা পাবো, ট্যানারি মালিকের কাছে এইগুলো দেখা যায় আশায় রেখে দেয় যে কুরবানির টাকা আমাদের শোধ করে দেবে, কিন্তু আমরা সেই টাকাটা পাইনি। যারা ক্ষুদ্র ব্যাপারে তারা খুব কষ্টের মধ্যে আছে। এই টাকাটা কিভাবে উদ্ধার করা যায়, আমাদের সরকারের কাছে এই আবেদন। দেশের বাজারে ভালো মূল্য পেলে এবার ভারতে পশুর চামড়া পাচার হবে না বলছেন ব্যবসায়ীরা। চামড়া ভারতে আগে যে দামটা পেত সেই দামটা এখন কিন্তু বর্তমানে পায় না। সে কারণে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু এখন আর চামড়া কিন্তু যাওয়াটার সম্ভাবনা নাই। সিন্ডিকেট না থাকলে এবার মৌসুমি ও স্থানীয় ব্যবসায়ীরা লাভবান হবেন বলে দাবি সমিতির। যে সিন্ডিকেট ইনারা যদি নজরদারি দিতেন আমাদের এখানে বেচা কেনার দিক থেকে, তাহলে মনে হয় যে স্থানীয় লোকাল যে ব্যাপারীগুলো যারা মাল আমাদের হাটে আমদানি করে তারাও বেঁচে যেত, আবার আমরাও যে নিয়ে যে ঢাকা বিক্রি করি আমরা মনে বাঁচতে পারতাম। রাজারহাটে প্রায় 300 আড়তে এবার 1 লাখ পশুর চামড়া সরবরাহ হবে বলছেন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গেই ভাঙনের কবলে পড়েছে সাতক্ষীরা, জামালপুর ও হবিগঞ্জের নদীপাড়ের মানুষ। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে অনেক বেড়ি বাঁধ। এরই মধ্যে ভাঙনে বিলীন হয়েছে অনেকের বসতবাড়ি ও ফসলি জমি। এবার বর্ষার আগেই দেখা যাচ্ছে টানা বৃষ্টি, বাড়ছে নদ নদীর পানি। এর মধ্যেই উপকূলীয় জেলার সাতক্ষীরায় দেখা দিয়েছে নদী ভাঙন। ঝুঁকিপূর্ণ অবস্থায় কমপক্ষে 21টি পয়েন্টের বেড়িবাঁধ। সম্প্রতি খোলপেটুয়া নদীর বিছট পয়েন্ট এবং কপোতাক্ষ নদের দরগাপুর পয়েন্টে বেড়িবাঁধে আকস্মিক ভাঙনে ক্ষতিগ্রস্ত নদীপাড়ের মানুষ। আমাদের এখানে যদি অবদার কাজ না হয়, ইমিডিয়েটলি কোনো বড় ধরনের কোনো ঝড় আসলে আমাদের আবার এলাকা প্লাবিত হবে। যে কয়বার ঝড় আইছে সে কয়বার এলাকা প্লাবিত হয়েছে, কিন্তু এর যেখান থেকে একবার ভেঙে যায় পুরোটা ইউনিয়ন তলে যায়। তবে বেড়িবাঁধে ভাঙনের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সম্প্রতি বিছট আনোলিয়াতে দুর্ঘটনা ঘটার পরে সরকার আমাদের সাতক্ষীরার জন্যই শুধুমাত্র 17 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সেই বরাদ্দ অনুসারে আমরা দরপত্র আহ্বান করে এখন আমরা কাজ চলমান রয়েছে। এছাড়া সরকার আমাদের 20,000 জিও ব্যাগ দিয়েছে, সাপ্লাইয়ের জিও ব্যাগ, যে কোনো জায়গায় প্রয়োজন অনুসারে আমাদের ব্যবহার করার জন্য। জামালপুরের দশানী নদীর ভাঙনে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি। এছাড়া হুমকির মুখে একটি মাদ্রাসার সেতু ও শতাধিক বাড়িঘর। 1 বিঘা মাটি কুশের ছিল, 33% সব নদীত গেছে গা। এখানে আরেকটা বাড়ি ছিল, সব নদীত গেছে গা। রাস্তা ধারা এরা ঘর তুলিয়ে ওই ছাওড়ার মধ্যে ওই বেড়া বেড়ি নিয়ে পুনাইছে নিয়ে ওই 127 মিটার ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। বক্সিগঞ্জে 200 মিটার অস্থায়ী জরুরি প্রতিরক্ষা আপৎকালীন কাজ চলমান রয়েছে। হবিগঞ্জের খোয়াই নদীর বেড়িবাঁধে দেখা দিয়েছে ধস। ভাঙন আতঙ্কে 3 ইউনিয়নের প্রায় 15টি গ্রাম। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বগুড়ায় যমুনা নদীর ডানতীর রক্ষার কাজ নিয়ে এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা মুখোমুখি অবস্থানে। সারিয়াকান্দিতে নদী তীর রক্ষা কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ স্থানীয়দের। তবে অভিযোগকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ায় আতঙ্কিত স্থানীয়দের অনেকেই।
গত জানুয়ারিতে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে সারিয়াকান্দি উপজেলার ইছামারা এলাকায় যমুনা নদীর ডান তীর রক্ষার কাজ শুরু হয়। তবে কাজের শুরুতেই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এলাকাবাসীর। কর্মকর্তারা স্থানীয়দের তোয়াক্কা না করে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নিয়েছেন আইনি ব্যবস্থা। আমরা যখন কিছু বলতে যাই তে আঙ্গের পিছে ভয়ভীত দেখায়, মামলা দেখায়, গিয়ে আমাদের নামে মিথ্যা একটা মামলা দেওয়া হয়েছে চাঁদাবাজির। তো আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে একটা সত্য তদন্ত করে সঠিক বিচার করা হোক। ভাঙন রোধে ১ কিলোমিটার এলাকা জুড়ে বালি ভর্তি ৪৫,০০০ জিও ব্যাগ ফেলা হয়েছে। সঠিকভাবেই কাজ চলছে দাবি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের। অস্থায়ী তীর প্রতিরক্ষা কাজের মাধ্যমে ভাঙনের ক্ষয়ক্ষতি যাতে কম হয় সেই ব্যবস্থা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়েছে। তীর প্রতিরক্ষা কাজের মাধ্যমে কিছুটা হলেও এলাকাবাসী উপকার পাবে এবং পার্মানেন্ট ব্যবস্থা হিসেবে আমরা একটা স্থায়ী প্রকল্প হাতে নিয়েছি। সেইটা বাস্তবায়ন হলে ওই এলাকা একেবারে পুরোপুরি ভাঙনমুক্ত হবে। ইতোমধ্যেই নদী ভাঙনে গৃহহীন ওই এলাকার অন্তত ৫ শতাধিক মানুষ, আর নদীতে বিলীন হয়েছে ৫০ বিঘা আবাদি জমি। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সারিয়াকান্দি, বগুড়া। চট্টগ্রাম নগরীতে প্রথমবারের মতো নির্মাণ হতে যাচ্ছে ৫৪ কিলোমিটার দীর্ঘ মনোরেল। বিদেশি বিনিয়োগে প্রায় ২০ থেকে ২৫,০০০ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম দক্ষিণ এশিয়ার গেটওয়ে হিসেবে গড়ে উঠবে বলে জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। রোববার সকালে চট্টগ্রামের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চেম্বার মিলনায়তনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি কথা বলেন। মেয়র আরও বলেন, চট্টগ্রামে যানজট নিরসন, পরিবেশ সংরক্ষণ ও টেকসই গণপরিবহন ব্যবস্থার লক্ষ্যে মনোরেল প্রকল্প নেওয়া হচ্ছে। এতে উল্লেখিত সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান হবে। প্রস্তাবিত প্রকল্পে অর্থায়ন করবে বিদেশি প্রতিষ্ঠান ওরাসকম কনস্ট্রাকশন ও আরব কন্ট্রাক্টরস। চট্টগ্রাম সিটি কর্পোরেশন শুধু ভূমি বরাদ্দ ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেবে বলে জানিয়েছেন ডাক্তার শাহাদাত হোসেন। নরসিংদীতে নারী যাত্রী ধর্ষণের মামলায় রাইড শেয়ারের মোটরসাইকেল চালক শাহ পরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেশকাত ইসলামের আদালতে হাজির করার পর ভুক্তভোগী নারীকে ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দেয় আসামি। এর আগে শনিবার রাতে কেরানীগঞ্জে শাহ পরানকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ২৮ মে বিকেলে রাজধানীর মিরপুর ১২ নম্বর থেকে শ্যামলী যেতে রাইড শেয়ারের মোটরসাইকেলে ওঠেন ভুক্তভোগী নারী, কিন্তু তাকে গন্তব্যে না নিয়ে রাত ৯টার দিকে নরসিংদীর পলাশের নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে শাহ পরান। ওই নারীর কাছে থাকা নগদ অর্থ ছিনিয়ে নিয়ে হত্যার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে পরিবারের কাছ থেকেও অর্থ আদায় করে পরান। 999-এ ফোন পেয়ে তাৎক্ষণিক ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। ২৯ মে শাহ পরানকে প্রধান আসামি করে অজ্ঞাত ২ জনের নামে মামলা করেন ভুক্তভোগী নারী। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।